26,000 চাকরি বাতিলের যে রায় জাস্টিস দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ দিয়েছিল, আজকে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিল। আজকে তার জাজমেন্টটা হলো এবং সেই জাজমেন্টে মোটামুটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টাকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। এবার অল্প কিছু মডিফিকেশন যেটা অনারেবল সুপ্রিম কোর্ট করেছে, সেটা হচ্ছে মেনলি এই প্রসেসের উপরে যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড বা বিশেষভাবে সক্ষম, তাদের এই নতুন সিলেকশন প্রসেস যেটা হবে, সেই সিলেকশন প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত তাদেরকে তাদের স্যালারি কন্টিনিউ করবে। এইটুকুই খালি মোটের ওপর বলা, যেটা যে পরিবর্তন যেটা ডিভিশন বেঞ্চে জাজমেন্টে করেছে সুপ্রিম কোর্ট, সেটাই। এবার যেটা সুপ্রিম কোর্ট আজকে বললেন যে এটাই, যে পুরো প্রসেসটা বাতিল। তাতে যারা ঘোষিতভাবে দুর্নীতিগ্রস্ত তারা তো বাতিল বটেই, এবং তাদেরকে তার সঙ্গে এ যাবৎকাল পাওয়া মাইনের 12% সুদ হারে তাদেরকে ফেরত দিতে হবে, যেটা হাইকোর্ট বলেছিল, সেটাকে বহাল রাখলেন। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে, সুপ্রিম কোর্ট এটা বললেন যে যারা এই দুর্নীতির আঁচড় হয়তো যাদের গায়ে সেভাবে লাগেনি, যারা আনটেন্টেড, তাদের চাকরি বাতিল হচ্ছে, কিন্তু তাদেরকে তাদের স্যালারি ফেরত দিতে হবে না। এবার নতুন একটা সিলেকশন প্রসেস শুরু করার জন্য রাজ্য সরকারকে নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশিকাতে 3 মাসের মধ্যে প্রসেসটা কমপ্লিট করতে বলেছে, এবং সেই নির্দেশিকাতে যারা দুর্নীতিগ্রস্ত নয় তারা সেখানে নিশ্চিতভাবেই তারা পার্টিসিপেট করতে পারবে। এবার তাদের ক্ষেত্রে, পার্টিসিপেশনের ক্ষেত্রে, তাদেরকে অংশগ্রহণের ক্ষেত্রে যদি তাদের দেখা যায় যে এজ রিল্যাক্সেশন, মানে বয়সের যে সর্বোচ্চ সীমা আছে, সেটা যদি তারা ক্রস করে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হবে, তারা সেখানে বসতে পারবে। এবার প্রশ্ন এখানে এটাই আসছে যে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা এই 10 বছর ধরে কোনো সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারেনি, তারাও কি সুযোগ পাবে? এই প্রশ্নের উত্তর কিন্তু সুপ্রিম কোর্টের এই জাজমেন্টে নেই। আমার ধারণা, যদি রাজ্য সরকার নতুন করে কোনো প্রসেস ইনিশিয়েট করে, রিক্রুটমেন্ট প্রসেস শুরু করে, তাহলে ফ্রেশ ক্যান্ডিডেট যারা, তারাও সেখানে সুযোগ পাবে। এবং সেক্ষেত্রে হয়তো নতুন করে ভ্যাকেন্সি, কারণ এই 10টা বছর, প্রায় 15 সাল 16 সাল থেকে এটা চলছে, 2025-এ এসে এর মধ্যে কোনো রিক্রুটমেন্ট কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফে এই 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডিতে হয়নি। সুতরাং একটা বিপুল ভ্যাকেন্সি এর মধ্যে ক্রিয়েট হয়েছে। প্লাস এই ভ্যাকেন্সিটা, যেটা প্রায় 26,000, 25,773টা, এই দুটোকে যদি কম্বাইন করা যায়, তাহলে একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সি হবে। কিন্তু আমরা যেটা চেয়েছিলাম, আমরা এখানে নট কল ফর ভেরিফিকেশন ক্যান্ডিডেটদের জন্য আমরা সুপ্রিম কোর্টে আর্গু করেছিলাম। আমরা চেয়েছিলাম শুধুমাত্র দুর্নীতিগ্রস্তদের চাকরিটা বাতিল হোক, এবং যাদের গায়ে দুর্নীতির ছোঁয়া নেই, যেমনটা সুপ্রিম কোর্ট বলল, তাদেরকে এই যাত্রায় এইখান থেকে তাদেরকে রক্ষা করা হোক। কারণ হচ্ছে মানে পাশাপাশি দুজন চাকরি পাচ্ছে, একজন দুর্নীতিগ্রস্ত, একজন দুর্নীতি দায়ে অভিযুক্ত। এই দুটোকে একই পাল্লায় বিচার করাটা আমাদের মতে ঠিক হয়নি, যেটা আমরা সুপ্রিম কোর্টে জানিয়েছিলাম। কিন্তু সবার উপরে সুপ্রিম কোর্টের রায় শিরোধার্য। সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে, সেটাই বলবৎ হবে। এবার এর পক্ষে বিপক্ষে অনেক সমালোচনা হতে পারে, কিন্তু আমরা এই আজকের দিনে দাঁড়িয়ে এই রায়টাকে ধরে নিয়ে তারপরে কি করা যায় সেটার ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করছি। আমরা যেমনটা ভেবেছি, রিভিউ পিটিশন আমরা ফাইল করব এই জাজমেন্টের উপরে। আমরা চাইবো যে যারা যোগ্য তাদের চাকরিটা বহাল থাকুক, এবং আমরা এটাও চাইবো যে সেই যেটা অযোগ্যদের বাদ দিয়ে সেই জায়গাতে আমাদের মতো ক্যান্ডিডেট যারা দুর্নীতির কারণে চাকরি পায়নি, তাদেরকে সেখানে চাকরি দেওয়া হোক। এই যে আপনি বললেন যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের 12% সুদ দিয়ে টাকা ফেরত দিতে হবে, আর যারা দুর্নীতিগ্রস্ত নয় তাদের দিতে হবে না। তাহলে এই জায়গাটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কারা দুর্নীতিগ্রস্ত আর কারা দুর্নীতিগ্রস্ত নয়। তাহলে 26,000 সবাইকে চাকরি বাতিল করা হোক কোন যুক্তিতে? খুবই লেজিটিমেট প্রশ্ন এটা। আমরা প্রথম থেকেই আমাদের মাথাতেও এরকমইটাই আসছে যে সুপ্রিম কোর্ট যখন এরকম বলছে যে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে তার টাকা মাইনেটা ফেরত দিতে হবে 12% ইন্টারেস্টে, কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত নয় তারা নতুন সিলেকশন প্রসেসে বসার সুযোগও পাবে, আবার তাদেরকে মাইনেও ফেরত দিতে হবে না। তাহলে এখানে অটোমেটিক্যালি একটা সেগ্রিগেশন হয়ে যাচ্ছে, এটা আপনি ঠিক বলেছেন। এবার এখানটাতে এই সংখ্যাটা নিয়ে বিভিন্ন এজেন্সি, যারা সিবিআই তদন্ত করেছে, সিবিআই, স্কুল সার্ভিস কমিশন, যারা এই পুরো রিক্রুটমেন্টটাকে কমপ্লিট মানে প্রসেস করেছে, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যারা অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো ইস্যু করেছিল স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশনে, এদের মধ্যে একটা বৈপরীত্য দেখা যাচ্ছে। মানে বিভিন্ন জন বিভিন্ন রকম সংখ্যার কথা বলছে। তবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আমরা সর্বোপরি সিবিআই দেওয়া যে রিপোর্ট, তারপরে কোর্টের বিচার করা উচিত। এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে সিবিআই যেহেতু স্পেশালাইজ এজেন্সি, সিবিআই ব্যাপারটা তদন্ত করেছে, সুতরাং সিবিআই যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত করবে সেইটাকেই আমাদের সবারই মেনে নেওয়া উচিত। সেক্ষেত্রে তাদেরকে যেহেতু সেগুলোকে আবার সাব ক্যাটাগরাইজ করেছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বলেছে যারা ওএমআর মানে খালি খাতা জমা দিয়েছে,
যাদের স্কোর আসলে কম ছিল, কিন্তু পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তাদের স্কোর বাড়ানো হয়েছে, যারা প্যানেল এক্সপায়ার করার পর চাকরি পেয়েছে, এবং যারা প্যানেলে ছিলই না তাও চাকরি পেয়েছে, এই 4টে ক্যাটাগরি ভিত্তিক ক্যান্ডিডেটদেরকে মাইনে ফেরত দিতে হবে 12% ইন্টারেস্টে, এই যাবৎকাল এই 5.5 বছর ধরে যারা পেয়েছে তারা। তাহলে এদেরকে যখন চিহ্নিত করা যাচ্ছে, আমাদের বক্তব্য এটাই ছিল, এদেরকেই শুধুমাত্র বাদ দেওয়া হোক, এই জায়গায় নতুন ক্যান্ডিডেটদেরকে রিক্রুট করা হোক। তো এইটা এইখানটাতেই আমাদের একটা রিভিউ এর একটা ওয়ান অফ দ্য পয়েন্ট এটা, যে সুপ্রিম কোর্ট যখন এটা বললো, তাহলে কেন যোগ্যদেরকে সেই জায়গা থেকে বাঁচানো গেল না? কারণ এইটা সুপ্রিম কোর্ট বলছে, তার পাশাপাশি সুপ্রিম কোর্ট এটাও বলছে যে এখানে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না। তো আমরা এটা নিয়ে আগামীতে লড়াই চালাবো, রিভিউ পিটিশনের মাধ্যমে। প্রয়োজনে রিভিউ যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে কিউরিটি পিটিশনেও আমরা যেতে পারি। যারা চাকরি গেছে তারা তো ভেঙে পড়েছে, তাদের যারা চাকরি গেছে তারা ভেঙে পড়েছে, আমরাও ভেঙে পড়েছি। আমাদের এখানে আইনজীবীদের হিসেবে তো আমাদের কোনো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থাকে না। আমরা বলা হয় যে আমরা প্রফেশনাল ওয়েতে দেখবো, কিন্তু সব ক্ষেত্রে তো দেখা যায় না এরকম। এটা একটা খুব একটা আইসোলেটেড ঘটনা নয়, একটা কোনো ইন্ডিভিজুয়াল ঘটনা নয় যে এই 1-2 জনের চাকরি দুর্নীতির কারণে বাদ গেল। 26,000 প্রায় সংখ্যাটা, প্রায় 26,000-এর কাছাকাছি এই সংখ্যাটা। এর মধ্যে দুর্নীতিগ্রস্তগুলোকে যদি বাদও দেন না, তাও একটা বিপুল সংখ্যক। আমাদের হিসাবে প্রায় 18 থেকে 19,000 ক্যান্ডিডেট যারা যোগ্য ছিল, তো তাদের বাদ যাওয়াটা তো অনভিপ্রেত। কোনোভাবেই তাদের বাদ যাওয়াটাকে আমরাও মেনে নিতে পারছি না। এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং স্কুলগুলোতে পঠনের ব্যবস্থা ভেঙে পড়বে এর ফলে। কারণ এই যে 3 মাসের মধ্যে কোনোদিন একটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা সম্ভব, তাহলে স্বাভাবিকভাবে রাজ্য সরকারকে এর এক্সটেনশন চাইতে হবে, যে আপনি সময় দিন আরো আমরা প্রসেস। একটা অ্যাডভার্টাইজমেন্টকে কার্যকর করতে তো 3 মাস চলে যায়, সেখানে প্রসেস ইনিশিয়েট করে তাকে রিটেন এক্সামিনেশন হবে, ইন্টারভিউ হবে, রিটেনের রেজাল্ট হবে, ইন্টারভিউ হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এই প্রসেস 3 মাসের মধ্যে সম্ভব নয়। 3 মাসের মধ্যে করতে গেলে আবার দুর্নীতির আশ্রয় নিতে হবে তাহলে। সুতরাং এটা করতে গিয়ে যে সময়টা লাগবে, তার ফলে তো স্কুলগুলো সাফার করবে। এবার সুপ্রিম কোর্ট রিলিফ শুধুমাত্র তাদেরকে দিয়েছে যারা অন্য চাকরি ছেড়ে এই চাকরিতে এসেছিল। দেখা গেল এই চাকরি জয়েন করার আগে কোনো একটা অন্য দপ্তরে চাকরি করতো, তাদেরকে বলেছে তোমরা 3 মাসের মধ্যে সেখানে ফিরে যেতে পারো। শুধু তাদেরকে রিলিফ, বাকি যাদের জন্য কোনো রিলিফ নেই। সবাইকে প্রসেসে বসতে হবে, দুর্নীতিগ্রস্তদের প্রসেস থেকে বাদ দিয়ে দেওয়া হলো পুরো। আপনি এই মামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন, তো এই যে রাজ্য সরকারের যে দুর্নীতি রয়েছে এর মধ্যে, সেটা পরিষ্কার, দিনের আলো পরিষ্কার, একদম সেই পরিষ্কার। সঙ্গে সঙ্গে কিছু মানুষ বলছেন যে যারা এই চাকরি বাতিলের জন্য মামলা করেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য ধরে, তাহলে আপনি মূলত দোষ কাকে দেবেন? দোষ আমি কাউকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ একটা জাজমেন্ট দিয়েছে, এখানে কাউকে দোষ দেওয়ার কোনো জায়গা নেই। এবার পদ্ধতিগত ত্রুটি বিচ্যুতির কথা যদি আপনি বলেন, তাহলে তো রাজ্য সরকারকেই দিতে হবে, কারণ দুর্নীতিটা তো হয়েছে রাজ্য সরকারের ছত্রছায়াতে। সুতরাং এখানে শুরু যেখানে, সেখানেই দোষটা দিতে হবে। এখানে আমি আইনজীবী হিসাবে কারা কোন দিকে লড়েছে তাদেরকে ব্যক্তিগতভাবে কিভাবে দোষ দিতে পারি? তারা তাদের পক্ষ রেখেছেন, আমরা আমাদের পক্ষ রেখেছি। আজকে যে জাজমেন্ট হয়েছে, আমার মনে হয় না আইনজীবী হিসাবে কেউ খুশি। সে যে পক্ষেই থাকুক, সবারই একটা আঘাত লাগার মতো জাজমেন্ট। এটা নড়িয়ে দিয়েছে পুরো সিস্টেমটাকে। আজকের দিনে এর থেকে বড় কোনো খবর ভারতবর্ষে নেই যে এরকম করে, কারণ এত বিপুল সংখ্যক ভাবে হয়নি এর আগে কোনোদিন। এর আগে ত্রিপুরাতে হয়েছিল, এর আগে অন্য জায়গাতে হয়েছিল, কিন্তু এই ভলিউমে হয়নি। সুতরাং আমি কোনো আইনজীবীকে নিয়ে কিছু বলতে চাই না, তবে এইটুকু ঠিক অবশ্যই বলবো, আমি প্রথম দিনও বলেছি যে যারা চাকরি বাতিল, যারা দুর্নীতির কে অভিযোগ করে যে দুর্নীতি হয়েছে এই প্রসেসে, এই বলে মামলা করেছিল, যারা মামলাকারী, তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তাদের স্ট্যান্ড চেঞ্জ করেছে। এই নিয়ে কোনো দ্বিধা নেই। তারা সুপ্রিম কোর্ট গিয়ে বলেছে যে প্যানেল এক্সপায়ার করার পর একগাদা চাকরি হয়েছে, হোয়ারঅ্যাজ মানে যেখানে দেখা যাচ্ছে যে তারাই তো প্যানেল এক্সপায়ার করার পরেই হাইকোর্টে মামলা করেছিল। কারণ প্যানেল যদি এক্সপায়ার 2019-20 সালে করে থাকে, তারা 21 সালে 22 সালে মামলা করে বলেছে আমাদের চাকরি দিতে হবে। তাহলে তোমরা এখানে হাইকোর্টে বললে যে আমাদেরকে চাকরি দিতে হবে প্যানেল এক্সপায়ার করার পর, সুপ্রিম কোর্টে গিয়ে বলছে সব বাতিল করতে হবে যেহেতু প্যানেল এক্সপায়ার করে গেছে। সুতরাং তারা তাদের স্ট্যান্ড এখানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, দিল্লি, কলকাতা থেকে দিল্লি যেতে গিয়ে তারা তাদের স্ট্যান্ড চেঞ্জ করেছে। এটা দুর্ভাগ্যজনক। তাদের স্ট্যান্ড চেঞ্জ করা যদি না হতো, তাহলে আজকের ফলাফল অন্যরকম হতেও পারতো। তারা নিজেদের চাকরির কথা কোনো সময় সুপ্রিম কোর্টে বলেছে বলে আমি অন্তত পক্ষেই শুনানিতে শুনিনি। রিভিউ করলে কথাটা আশা করছেন? রিভিউ করলে দেখুন, চিফ জাস্টিস রিটায়ার করে যাচ্ছেন। এবার জানি না রিভিউ করলে এর মধ্যে ডিফেক্ট কিওর করে সেই রিভিউ 1 মাসের মধ্যে শুনানি হবে কিনা। মাথায় রাখতে হবে যে মে মাসের সেকেন্ড উইকের পর থেকে গরমের ছুটি পড়ে যাবে, আর চিফও রিটায়ার করে যাচ্ছেন, আর 1 মাস হার্ডলি হয়তো। এবার রিভিউ করলে আদৌ চিফের কাছে হবে কিনা সেটা দেখতে হবে। এবার নতুন, আমার মনে হয় দেখুন, রিভিউ তো প্রথমে চেম্বারে হবে। এবার এটা একটা এমন মামলা, সেখানে এত বড় একটা ভলিউমের চাকরি বাতিল, সুতরাং যে জজই রিভিউ শুনুক, সে চিফ শুনুক, আর যে জজই পরবর্তী যে মাননীয় বিচারপতি আসবেন, মহামান্য বিচারপতি, তাকে এটা ইন কোর্ট শোনা উচিত আমার মতে। কারণ রিভিউ চেম্বারে গ্রহণযোগ্য হলে তবে সেটা কোর্টে শুনানি হয়। তো সেক্ষেত্রে আশাবাদী তো আমি বটেই, কারণ এখানে সুপ্রিম কোর্টই আমাদের পয়েন্ট দেখিয়ে দিয়েছে যে এখানটাতে যোগ্যদের বাঁচানো সম্ভব।